সরকারের জন্য এবং আমাদের সকলের জন্য এটা বিব্রতকর যে আমাদের যারা এই লড়াইয়ের অগ্রণী ভূমিকা নিলেন, নিজের জীবন উৎসর্গ করলেন, মানবিকতার সবচেয়ে মহত্তম দৃষ্টান্ত স্থাপন করলেন, কেননা যে তার নিজের জনগোষ্ঠীর জন্য জীবন দেয়, এর চাইতে বড় মানবিক মুহূর্ত তার কিছু হতে পারে না একজন মানুষের জীবনে। তো সেই রকম দৃষ্টান্ত যারা স্থাপন করেছেন, যারা যুগ যুগ ধরে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা অনুপ্রেরণা, তাদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়াটা তো অত্যন্ত জরুরি কাজ। এবং এর চাইতে বেশি বড় অগ্রাধিকার কি হতে পারে? আহতরা হাসপাতালে কাতরাচ্ছে এবং এটা 3 মাস পরেও আমাদেরকে বলতে হচ্ছে। এখন আহতদের আন্দোলন করতে হচ্ছে। এই কি রকম সরকার ভাই? এখানে আমলাতন্ত্র আছে আমরা জানি, এই রাষ্ট্র পুরোটাই ফ্যাসিস্টদের দখলে ছিল, তারা নানাভাবে এটাকে ধ্বংস করে গিয়েছে, এই সব কিছু আমরা জানি। কিন্তু আপনারা তো ওখানে বসেছেন জনগণের সম্মতিতে, আপনাদের কর্তৃত্বের উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ। সুতরাং আপনারা সেই ব্যবস্থা গ্রহণ করবেন। যারা ব্যবস্থা গ্রহণ করতে পারবে না, যারা অবহেলা করবে, তাদেরকে বিদায় করার ব্যবস্থা আপনাদের করতে হবে। সেই ক্ষমতা আপনাদের দেওয়া হয়েছে। আমাদেরকে আমলাতান্ত্রিক জটিলতা শোনাবেন, হাসপাতালে একজন আহত যোদ্ধা কাতরাবে, এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। সুতরাং আমরা কার্যকর ব্যবস্থা দেখতে চাই। আমি যে জায়গায় আসতে চাই যে সার্বভৌমত্ব নিয়ে আজকে আলোচনা হচ্ছে, এবং সার্বভৌমত্বর ব্যাপারটা আসলে জনগণের সার্বভৌমত্ব নিয়ে আমরা কথা বলি। রাষ্ট্রের সার্বভৌমত্ব কথাটা অন্য রাষ্ট্রের নিরিখে আসে। মূল প্রশ্ন কিন্তু জনগণের সার্বভৌমত্ব কায়েম করা, এবং জনগণের সার্বভৌমত্বের উপরে একটা রাষ্ট্র দাঁড়ায়। রাজনৈতিকভাবে একটা জনগোষ্ঠী যখন তারা ঐক্যবদ্ধ হয়, তারা একটা রাষ্ট্র গঠন করে, এবং এই রাষ্ট্র জনগণের সার্বভৌমত্ব যদি নিশ্চিত করতে পারে, তাহলে সে অন্য রাষ্ট্রের নিরিখে নিজের সার্বভৌমত্বটাকে অনেক প্রধান শক্তির জায়গা। আমরা বিশ্বাস করি না যে অন্য কিছু দিয়ে আসলে জনগণ যদি ঐক্যবদ্ধ না থাকে, তাহলে কেবলমাত্র অস্ত্রশস্ত্র দিয়ে আসলে সার্বভৌমত্ব রক্ষা করা যায়। অস্ত্রশস্ত্র জরুরি, সেনাবাহিনী জরুরি, তার পেছনে জনগণের ঐক্যটা অত্যন্ত জরুরি। এইটা পৃথিবীর ইতিহাসে বহু জায়গায় দেখা যাবে। এখন দেশের জনগোষ্ঠী যদি কোনোভাবে বিভক্ত হয়, সেই জনগোষ্ঠীকে যদি নানাভাবে বিভক্ত করে ফেলা যায়, তাহলে সার্বভৌমত্ব মোটামুটি ওইখানেই ধ্বংস করার মূল ভিত্তিটা রচিত হয়ে যায়। আমাদের এই ফ্যাসিস্ট সরকার যে ভয়ঙ্কর কাজটি করেছে সার্বভৌমত্বের বিরুদ্ধে, সেটা হচ্ছে যে এই জনগণকে ক্রমাগত বিভক্ত করেছে, এবং এই বিভক্তিটা এত চূড়ান্ত জায়গায় নিয়ে গেছে যে এখনো তারা এই যে জনগণের অভ্যুত্থান, এটাকে কোনোভাবে স্বীকার করা, এইটাকে মেনে নিয়ে যে ভবিষ্যৎ পরিকল্পনা করা, সেই জায়গায় নাই। কিন্তু সম্পূর্ণ ডিনায়াল। তারা কাউকে মারে নাই। কোথা থেকে এসে লোকজন নাকি সব এই এতগুলো ভয়ঙ্কর গণহত্যা চালিয়ে গেল? কোনো পুলিশ গুলি করে নাই, উল্টো পুলিশ নাকি 3000 মারা গেছে। এই প্রপাগান্ডা তারা করছে, এবং তারা অচিরেই ক্ষমতায় আসছে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে, এবং তার উপরে হামলা হলেই ট্রাম্প সমর্থকদের হামলা করা হচ্ছে, এটা তারা তাদের লিঙ্কে পাঠিয়ে দিবেন। আর আমেরিকাকে রাজি করাতে পারলেই, ভারত তো তার পাশে আছেই, ভারতের সহযোগিতায় তারা এইখানে এসে আবার গদিতে বসে যাবে। তারপরে একে একে বাছাই করে করে তারা দেখে নেবে। এইটা হচ্ছে দেশের একটা প্রধান দলের তিনি নেতা এখনো বসে আছেন, যিনি দেশ ত্যাগ করে চলে গেছেন। এটা তো পলিটিক্যাল মোরালিটির কোয়েশ্চেন। তো আপনার আর এখন এই দল নেতৃত্ব দেওয়ার আদৌ কোনো নৈতিক অধিকার আছে কিনা? কিন্তু বিদেশের মাটিতে বসে এই ধরনের বক্তব্য দিচ্ছেন, কাজ করছেন, এবং এটা একটা আশ্চর্যের ব্যাপার যে বিভাজনটা এত শক্ত করা হয়েছে যে আমাদের দেশের বিরাট একদল লোক আছে, তারা এখন আবার এসব কথা সাবস্ক্রাইবও করছে। তাদের দলের লোকরা, কিছু দলের বাইরের লোকেরাও। কারণ এই প্রোপাগান্ডাটা এত শক্তিশালী যে অনেক লোককে বলতে শোনা যাচ্ছে যে আসলে কিন্তু পুলিশ কি গুলি করেছে নাকি অন্য কেউ গুলি করেছে, এ নিয়ে সন্দেহ উৎপাদন করতে তারা সক্ষম হচ্ছে। তো আমি বলছি যে বিভাজন অনেক শক্তিশালী করা হয়েছিল, এই বিভাজনটা ধীরে ধীরে তৈরি করা হয়েছে,
এবং একটা দেশের জনগোষ্ঠীর মধ্যে যদি এই বিভাজন থাকে তাহলে সেই দেশের সার্বভৌমত্ব রক্ষা করা খুব কঠিন হবে। এবং এইটার একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল হচ্ছে আমাদের রাজনৈতিক ব্যবস্থা। পলিটি যদি নির্মিত না হয় তাহলে সার্বভৌমত্ব রক্ষা করা যায় না। পলিটি একটা জাতীয় ঐক্য সৃষ্টি করে। জাতীয় ঐক্য সম্পর্কে একটা অনেক সময় এমন ধারণা আছে যে সব পার্টি বোধহয় একটা মঞ্চে আসলো কিংবা একটা জোট গঠন করলো, এটার নাম জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য আসলে হচ্ছে রাষ্ট্র কিংবা রাজনৈতিক ব্যবস্থা এমন একটা সক্ষমতা অর্জন করে যে তার ভেতরে বহু রাজনৈতিক দল থাকে, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যেমন বহুদলীয় গণতন্ত্রে থাকে, এবং এইসব রাজনৈতিক দলগুলো পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে, প্রয়োজনে মারামারিও করে, কিন্তু তাদের মধ্যে এমন একটা অভিন্ন রাজনৈতিক ব্যবস্থা আছে যেটার অংশীদার তারা মনে করে। সেখানে হয়তো ক্ষমতা হস্তান্তরের একটা শান্তিপূর্ণ পথ আছে, নির্বাচন সহ আইন ব্যবস্থাটা, বিচার ব্যবস্থাটা এমন অবস্থায় আছে যেটা সকলে মনে করতে পারে যে আমি এর অংশীদার এবং এর মধ্যে আমি আমার প্রতিকার পাইব, এর মধ্যে আমার নিরাময় আছে। এই রাজনৈতিক ব্যবস্থা যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি, যদি রাজনৈতিক ব্যবস্থা বড় অংশের মানুষকে বাইরে ছুঁড়ে ফেলে দেয়, যেমনটা আমাদের তো ছোট দল হিসেবের মধ্যেই নাই, এই 15 বছরে বিএনপির মতো বড় রাজনৈতিক দলকেও কিন্তু ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, যেটা পলিটির বাইরে, স্টেডিয়ামের বাইরে হাত পা বেঁধে রেখে দেওয়া হয়েছে। তারপর ওনারা খেলেছেন, একা একা গোল দিয়েছেন, তারপরেও গোল দিতে পারেন না, হামাগুড়ি দিয়ে ঠেলা দিয়ে রেফারি তারপর হয়তো গোলের মধ্যে ঢুকিয়েছেন। সেটা তো আমরা 24 সালে দেখলাম। তো এইরকম যে বাস্তবতাটা তৈরি হয়েছে, এই বাস্তবতায় আসলে বিভাজন থাকবেই এবং এই বাস্তবতায় সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না। আমরা ভেসেল স্টেট হবই। আপনি ভেসেল স্টেট রক্ষা করতে গেলে এইখানে পলিটি নির্মাণ করতে হবে, এমন একটা রাজনৈতিক ব্যবস্থা নির্মাণ করতে হবে যেখানে রাজনৈতিক পক্ষগুলো, দেশের মানুষ তার অংশীদার ভাবে। এবং সেই কারণে আমরা বারবার নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি। আমরা বলছি যে বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্ত একটা ফ্যাসিস্ট বন্দোবস্ত। এটা যেই ক্ষমতায় যায় তাকে এমন জায়গায় নিয়ে যায় যে বাকি সবাইকে সে রাজনৈতিক ব্যবস্থার বাইরে ছুঁড়ে ফেলে দেওয়ার ক্ষমতা অর্জন করে, সমস্ত রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে নিজের পকেটে ঢুকিয়ে ফেলার তাকে ক্ষমতা দেয়।